নমস্কার বন্ধুরা, অজানা কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। এখানে কাল্পনিক ঘটনার পাশাপাশি কিছু সত্য ঘটনাও শোনানো হয়। তো চলুন বন্ধুরা, ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটির নাম শেওড়া ভিলার শেষ রাত। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন গল্পটি শুরু করা যাক। আর হ্যাঁ, আরেকটি কথা, আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নম্বরে ঘটনাটি লিখে পাঠাতে পারেন। বৃষ্টিটা সেদিন যেন ইচ্ছে করেই থামছিল না। কলকাতা থেকে প্রায় 5 ঘন্টার দূরে নদিয়ার এক অজ পাড়াগায় দাঁড়িয়েছিল একটা পুরনো বাড়ি, শেওড়া ভিলা। চারদিকে বিশাল শেওড়া গাছ, ভাঙা সীমানা প্রাচীর, আর বাড়ির জানালাগুলো এমনভাবে অন্ধকার হয়েছিল যেন বহু বছর ধরে ওখানে সূর্যের আলো ঢোকেনি। এই ঘটনাটা আমি প্রথম শুনেছিলাম আমার এক দাদার কাছ থেকে। নাম অরিত্র। সে পেশায় ভিডিওগ্রাফার ছিল। ইউটিউবের জন্য ভৌতিক জায়গা ঘুরে ভিডিও বানাতো। অনেকবার সে মিথ্যে গল্প শুনেছে, লোকের বানানো ভূতের কাহিনী শুনেছে, কিন্তু শেওড়া ভিলার পর সে আর কখনো রাতে কোনো হরর লোকেশনে যায়নি। 2025 সালের নভেম্বর মাস। অরিত্র আর তার 3 বন্ধু শুভ, রিমন আর তন্ময় ঠিক করল তারা শেওড়া ভিলায় এক রাত কাটাবে। গ্রামের লোকেরা নাকি বলতো ওই বাড়িতে রাত কাটানো কেউই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না। প্রথমে ওরা এসব বিশ্বাস করেনি, কারণ এখনকার দিনে সবাই ভূতের গল্প বানিয়ে ফেলে। কিন্তু একটা জিনিস ওদের অবাক করেছিল, গুগলে বাড়িটার কোনো ইতিহাস নেই, কোনো পুরনো রেকর্ড নেই, কোনো মালিকের নাম নেই, শুধু গ্রামের লোকদের আতঙ্ক। বিকেলের দিকে ওরা পৌঁছায় গ্রামে। একটা চায়ের দোকানে দাঁড়িয়ে বাড়িটার রাস্তা জিজ্ঞেস করতেই দোকানের বুড়ো লোকটা থমকে যায় আর বলে, ওই বাড়িতে যাচ্ছেন? অরিত্র হেসে বলল, হ্যাঁ কাকু, ইউটিউব ভিডিও করব। লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, রাত 12টার পর দোতলায় যাবেন না। কেন? লোকটা আর উত্তর দেয়নি, শুধু বলেছিল, যদি কারো কান্নার আওয়াজ শুনতে পান পিছনে তাকাবেন না। এই ধরনের কথা শুনে ওরা বরং আরও উত্তেজিত হয়ে পড়ে। সন্ধ্যা নামতেই ওরা পৌঁছে যায় শেওড়া ভিলার সামনে। বাড়িটা সত্যিই অস্বাভাবিক ছিল। বিশাল লোহার গেটটা আধ খোলা। ভিতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে আসে, যেন বহুদিনের পুরনো ভেজা কাপড় আর মৃত কোনো প্রাণীর গন্ধ মিশে আছে। দেওয়ালে শ্যাওলা, সিঁড়িতে ধুলো, ছাদের কোণায় জালের পর জাল। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিসটা ছিল বাড়িটার ভেতর অস্বাভাবিক ঠান্ডা। বাইরে তখনও আর্দ্র গরম, অথচ ভেতরে নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছিল। রিমন মজা করে বলেছিল, এসি আছে মনে হয়। সবাই হেসেছিল, শুধু তন্ময় চুপ ছিল, কারণ বাড়িতে ঢোকার পর থেকেই সে বারবার বলছিল, কেউ যেন ওদের দেখছে। রাত 9টার দিকে ওরা ক্যামেরা সেট করে নিচতলায় বসে পড়ে। খাবার, টর্চ, পাওয়ার ব্যাংক সব ছিল। প্রথম 1 ঘন্টা কিছুই হয়নি। তারপর ঠিক 10:17 উপরে কারো দৌড়ানোর শব্দ শোনা গেল, যেন খালি পায়ে কেউ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়চ্ছে। অরিত্র সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে সিঁড়ির দিকে যায়, কিন্তু উপরে উঠে দেখে কেউ নেই। লম্বা করিডোর, বন্ধ দরজা, আর একেবারে শেষের ঘরটার দরজা একটু ফাঁক হয়েছিল। হাওয়া ছাড়াই দরজাটা ধীরে ধীরে নড়ছিল। ক্যামেরার আলো ফেলতেই ভেতর থেকে খুব আস্তে একটা শব্দ আসে, মা। চারজনই থেমে যায়। রিমন কাঁপা গলায় বলে, কেউ আছে নাকি? কোনো উত্তর নেই। অরিত্র দরজাটা ঠেলে খুলতেই ঘরের ভেতরে শুধু একটা পুরনো কাঠের খাট আর দেওয়ালে ঝোলানো একটা ছেঁড়া ছবি। ছবিটায় একটা ছোট মেয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ছবিটার চোখের অংশটা কেউ যেন ইচ্ছে করে কেটে ফেলেছে। হঠাৎ তন্ময় বলে ওঠে,
দরজাটা বন্ধ কর। কেন? পিছনে কে দাঁড়িয়ে আছে? অরিত্র ঘুরে তাকাতেই দেখে করিডোরের অন্ধকারে সত্যিই কেউ দাঁড়িয়ে আছে। একটা এক সেকেন্ড আগে অজ্ঞান